জায়গাটার নাম নয়নপুর। শহর থেকে বেশ খানিকটা দূর এই ছোট্ট গ্রামখানা। ছোট গ্রাম, তাই লোকজনের সংখ্যাও অনেক কম। এখানকার মানুষের খুব সাদাসিধে জীবন। তারা সারা বছর তাদের ভেড়িতে মাছ চাষ করে, আর সেই মাছ বিক্রি করেই তাদের সংসার চলে। দিনের বেশিরভাগ সময় তাদের ভেড়িতে মাছ দেখাশোনা করতে গিয়েই কেটে যায়। তাই দিনের শেষে সবাই চলে আসে কেলটুর দোকানে আড্ডা দিতে। প্রতিদিনের মতো আজও কেলটুর দোকানে লোকজনের বেশ জমজমাট, কারণ তার দোকানে চা থেকে শুরু করে মুদিখানার সব জিনিসপত্রই পাওয়া যায়। সেই জন্য এই নয়নপুরে আরও দোকানপাট থাকা সত্ত্বেও কেলটুর দোকানে বেশি লোকজনের আসা যাওয়া। আজও বেশ কিছু লোক আড্ডা জমিয়েছে এখানে। একপাশে গ্রামের কিছু ছেলে ছোকরার দল ক্যারমবোর্ড খেলছে, আর একপাশে পাড়ার কিছু প্রাপ্তবয়স্করা তাসে মেতে আছে। কিছু লোক আবার বেঞ্চে বসে বিড়িতে শুক টান দিতে দিতে খোশ গল্প করছে। যাই বলিস বাবলু, এত কাজের পরে কেলটুর হাতের এক কাপ চা খেলে মনটা জুড়িয়ে যায়। তা যা বলেছ খুড়ো, কেলটুদার চায়ের কোনো জবাব নেই। এত ভালো চা যে কি করে বানায়। এই তোরা এবার থামবি? আর বাবলু, তুই না বলেছিলি ভেড়ি দেখতে যাবি? এই দেখেছো কেলটুদা, একদম খেয়াল নেই। খুড়ো, তোমরা তাহলে একটু বসো, আমি একটু আসছি। কিরে, এখন এই সময় বেরির দিকে যাচ্ছিস? আরে আর বলো না খুড়ো, শুনেছি ঘনসার লোকগুলো এদিকে মাছ চুরি করতে আসছে। আর তাছাড়া আজ 50 কেজি চারাপোনা ছেড়েছি, তাই ভাবলাম একটু গিয়ে দেখেই আসি। হ্যাঁ, এই ব্যাপারটা আমিও শুনেছি। 2 দিন আগেও অজিতের ভেড়ি থেকে মাছ চুরি গেছে, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মাছগুলো যারা চুরি করছে তাদের এখনো কেউ দেখতে পায়নি। এত পাহাড়ার মধ্যেও তারা মাছ চুরি করছে কখন? সেটাই তো কেউ বুঝতে পারছে না। লোকজনের এত দেখাশোনা সত্ত্বেও এইভাবে দিনের পর দিন মাছ চুরি যাচ্ছে, অথচ কেউ দেখতেই পাচ্ছে না। ব্যাপারটা নিয়ে দেখতে হচ্ছে তাহলে। আচ্ছা, তুই আর দেরি করিস না, কোনো সমস্যা হলে খবর দিস। কেলটুদা, আজকের চায়ের দামটা খাতায় লিখে রাখো, আমি কাল সকালে এসে পয়সাটা দিচ্ছি। একটা পাত সেলের টর্চ হাতে নিয়ে চলেছে বাবলু। এলাকাটায় মাঝে মাঝেই মাছ চুরি হচ্ছে। চুরিগুলো যে কি করাচ্ছে সেটা গ্রামের লোকেদের বুঝতে বাকি নেই। এই নয়নপুর গ্রামের বাইরেই বেশ বড় একটা মাছের আড়ত। এখানকার লোক তাদের ভেড়ির মাছগুলো ওখানেই বিক্রি করে। ওই আড়তের মালিক হচ্ছেন ঘনশ্যাম মজুমদার। তারই কিছু পোষালোক এই গ্রাম থেকে মাছ চুরি করে তারই আড়তে রেখে দেয়। এলাকার লোক বিষয়টি নিয়ে অনেকবারই অভিযোগ জানিয়েছে, কিন্তু ঘনশ্যামবাবু কোনো পাত্তাই দেয়নি। এখানকার গুন্ডা বদমাইশ থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত সবই তার কেনা। সরু মাটির ঢিবের মতো রাস্তা দিয়ে হেঁটে চলেছে বাবলু। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় সবই জলে ঢাকা। হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ালো তার ভেড়ির পাশে একটা চালাঘরের সামনে। ঘরটা প্রায় ভাঙা ভাঙা অবস্থা। বাবলু সেখানেই বসে তার হাতে থাকা টর্চটি দিয়ে চারিদিকে দেখতে লাগলো। দূরে যেন কে হেরিকেন হাতে এদিকেই আসছে। কে, বাবলু নাকি? ও কানাই কাকা, তুমি? আমি ভাবলাম কে না কে। তা এখনই বাড়ি যাচ্ছ? আর এই বুড়ো হাড়ে পেরে উঠছে না বাবা, সেই সন্ধ্যা থেকেই আছি, আর বসে থাকতে পারছি না। আচ্ছা কাকা, তাহলে যাও, আর সাবধানে যেও। ওই ভোলার ভেড়ির ওখানে একটা গর্ত আছে কিন্তু। কানাই বুড়ো হেরিকেন হাতে নিয়ে বাড়ির দিকে চলল। বাবলু তার চালাঘরটিতে বসে এদিকে ওর দিকে টর্চ মেরে নজর রাখছে। পূর্ণিমার চাঁদের আলো এসে ভেড়ির জলের উপরে পড়ছে। জল যেন মুক্তের মতো জলজল করছে। আলো না জ্বাললেও খুব একটা অসুবিধা হবে না। তা সত্ত্বেও বাবলু টর্চের আলো জ্বেলে বসে আছে। বেশ কিছু সময় এমনভাবে কাটল। পূর্ণিমার চাঁদ তখন মাথার ওপর। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই।
শুধু মাঝে মাঝে জলের মধ্যে মাছ নড়ে ওঠার শব্দ শোনা যাচ্ছে। ঝিঝি পোকার দলেরাও যেন পালা করে ডেকে চলেছে। ততক্ষণে হালকা হালকা ঘুমে ঢুলছে বাবলু। আচমকা বাবলু দেখল তার ভেড়ির পূর্ব দিকটাতে দুটো ছায়ামূর্তি কোমর সমান জলে দাঁড়িয়ে আছে। বাবলু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপর চালাঘর থেকে একটা লম্বা লাঠি বের করে তাদের দিকে ছুটে গেল। নিশ্চয়ই ঘনশ্যাল লোকেরা এসেছে। ওদের একটারও আজ রেহাই নেই। সব কটাকে ধরে এখানেই বেঁধে রাখবো। এই, তোরাই তাহলে প্রতি রাতে মাছ চুরি করছিস? তোদের একটা কেউ ছাড়বো না। বাবলুর এমন চিৎকারে তারা ভয় পাওয়া তো দূর, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল। জল থেকে তারা মাছ তুলে ব্যাগে ভরছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মাছগুলো যেন নিজে থেকেই তাদের হাতে ধরা দিচ্ছে। এই, তোরা ভালো চাস তো উঠে আয় আর চুপচাপ আমার সাথে গায়ে চল, না হলে আমার যদি নামতে হয় একটাও কিন্তু বাঁচবি না। বাবলুর এত কিছু বলার পরও কোনো কাজ হলো না। বাবলু এবার রেগে গিয়ে হাতে থাকা লাঠিটা উঁচিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল। তাদের কাছে যেতেই লোকগুলো এবার ঘুরে দাঁড়ালো। তাদেরকে দেখে কেমন চেনা চেনা লাগলো তার, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। হঠাৎ করে তার মনে পড়ে গেল, এরা তো ঘনশ্যাল লোক, কালু আর পল্টু। মাস তিনেক আগে এক রাতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে ঝড় জলের কবলে পড়ে। সেই রাতেই নৌকা ডুবিতে মারা যায় তারা। বাবলুর কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে একজন এসে বাবলুর গলা ধরে জলের মধ্যে চেপে ধরে। তার হাতে থাকা টর্চ লাইটটা জলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এই পাশবিক শক্তির সাথে পেরে উঠছে না। ভেড়ির জল তোলপাড় করে নিজেকে তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে সে। সকাল হতে না হতেই কেলটুর দোকানে লোকজনের ভিড়। এখান থেকে তারা চা বিস্কুট খেয়ে যে যার কাজে বেরিয়ে পড়বে। কেলটু, আজ আমার চায়ে একটু চিনি কম দিস। আমার মনে হয় সুগারটা একটু বেড়েছে। চা খাওয়া একদম কমিয়ে দিতে হবে। খুড়ো, কি বলো কি তুমি? কেলটুর চা খেলে তো সব রোগ সেরে যায়। তোমার সুগার এমন কি? না রে ভোলা, সেদিন একটু ডাক্তারের কাছে গেছিলাম, বলল সুগারটা একটু বেড়েছে, মিষ্টি একদম খাওয়া চলবে না। কিন্তু চা তো আর ছাড়তে পারি না, তাই ভাবলাম চিনি খাওয়াটা একটু কমিয়ে দিই। তা ভালো, শরীরের একটু যত্ন নেওয়া তো দরকার। তা খুড়ো, তোমার ছেলে কেমন আছে? তা শুনলাম বিদেশে গিয়ে নাকি ভালো টাকা কামাচ্ছে। এত টাকা কামিয়ে কি হবে? ও কি আমাদের দেখছে? সবই তো ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ও বিদেশে যাওয়ার পর থেকে বৌমাও আরে বাড়ি মুখো হয় না। তা যাই বলো, শ্যামল এই কাজটা একদম ঠিক করছে না। নিজের বুড়ো মা বাপকে না দেখে শ্বশুর বাড়ি সব টাকা পাঠিয়ে দিচ্ছে। এটা একদম ভালো কথা নয়। ছাড় এসব কথা বলে এখন আর লাভ নেই। যা আমার কপালে ছিল তাই হচ্ছে। ও কেলটুদা, আমার কত হলো গো? তোর একটা চা আর সিগারেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আগের দিনের টাকাটাও ধরে নিও। তাহলে তোর মোটমাট হচ্ছে 24 টাকা। এমন ব্যস্ততার মধ্যে দিয়ে সকলের সময় কাটছে। এমন সময় হন হন করে কানাই বুড়ো দোকানের দিকে আসছে। তোমরা এসে দেখবে চলো, বাবলু তার ভেড়ির মধ্যে মরে পড়ে আছে। কি বলছো গো তুমি কানাইদা? কাল রাতেই তো এখানে বসে চা খাচ্ছিল আর বলল সকালে এসে কেলটুর চায়ের দাম মিটিয়ে যাবে। এর মধ্যে কি অঘটন ঘটে গেল? তারা ঠিক বাবলুর ভেড়ির কাছে এসে দাঁড়িয়েছে। জলের মধ্যে তার নিথর দেহখানা উবুর হয়ে ভেসে আছে। গ্রামের লোকেরা চিন্তায় পড়ে গেল যে কিভাবে ঘটল এই বীভৎস ঘটনা। কেউ বলছে ঘনশ্যাল লোক তাকে মেরে জলে ফেলে গেছে, কেউ বা বলছে ঘুমের ঝোঁকে জলে পড়ে গিয়ে ডুবে মারা গেছে। এক একজন এক এক রকমের কথা বলতে লাগলো। কয়জন লোক জলে নেমে বাবলুর দেহখানা পাড়ে তুলে নিয়ে এলো। এই তোরা আজ থেকে সন্ধ্যার মধ্যেই যে যার কাজ করে বাড়ি ফিরে যাবি।
রাতের বেলা কেউ যেন আর এই ভেড়িমুখো আসবি না। দেখতেই তো পাচ্ছিস বাবলুর কি অবস্থা হলো। হ্যাঁ খুড়ো, দেখতে তো পারছি, কিন্তু বাবলুদা তো খুব ভালো মানুষ ছিল, কোনো ঝুট ঝামেলায় থাকতো না, তার তো কারোর সাথে কোনো শত্রুতাও ছিল না। তাহলে কিভাবে ঘটলো এমনটা? আমিও তো কিছুই বুঝতে পারছি না কীভাবে মরল বাবলু। এই তোরা কেউ একটা পুলিশকে খবর দে, ওরা এসে বাবলুর বডিটা নিয়ে যাক। পুলিশরা এসে বাবলুর বডিটা নিয়ে গেছে। পোস্টমর্টমের পর বোঝা যাবে বাবলু কিভাবে মরেছে। পুরো নয়নপুর গ্রামে শোকের ছায়া। লোকজনেরা আজ আর তেমন কেউ কাজে যায়নি। সবাই কেলটুর দোকানে বসে বাবলুর কথা আলোচনা করছে। আজকের দিনটা এমনভাবেই কাটলো সবার। সন্ধ্যার মধ্যেই প্রায় সবাই যে যার কাজ সেরে বাড়ি ফিরে গেছে। জ্যোতিষ বুড়ো হেরিকেন হাতে তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরছে। ইস, একটু বেশি দেরি হয়ে গেল। কাউকে তো দেখতে পাচ্ছি না, সবাই মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে। নিজের মনে এইসব বলতে বলতে জ্যোতিষ বুড়ো ভেড়ির সরু পথ দিয়ে দ্রুত বেগে হেঁটে চলেছে। আচমকা তার চোখ পড়ল দুলাল বৌদ্ধের ভেড়ির ওপর। সেই একই রকম দৃশ্য, দুটো লোক জলের মধ্যে দাঁড়িয়ে আছে। জ্যোতিষ বুড়ো ভ্যাবাচাকা খেয়ে তাদের দিকেই তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল এরাই হয়তো বাবলুকে মেরেছে। বুড়ো আর সেখানে না দাঁড়িয়ে তাড়াতাড়ি গ্রামের দিকে ছুট দিল। দোকানে আজ আর সেরকম আড্ডা চলছে না। সবাই চায়ের নেশা মেটাতেই দোকানে এসেছে। এর মধ্যে জ্যোতিষ বুড়ো কেলটুর দোকানের সামনে এসে দাঁড়ালো। এই শিগগিরই চল দুলাল, তোর ভেড়ি থেকে কারা যেন মাছ চুরি করছে। আমার মনে হয় বাবলুকে এরাই মেরেছে। তারা কার লোক, তুমি দেখেছো ঠিক করে? আরে না, আমি তাদের কাছে যাওয়ার সাহস পাইনি। দূর থেকে যা দেখলাম তাতে মনে হলো তারা মাছ চুরি করছে। চল শিগগিরই, আজ ওদেরকে ধরতেই হবে। হাতের মাথায় যে যা পাবি সঙ্গে করে নিয়ে নে। কেউ দা, কুড়ুল, শাবল যে যা পেল তাই নিয়েই ছুট দিল দোলাল বদ্দির ভেড়ির দিকে। একেতে বাবলুর মরাতে সবার মনে এক আলাদাই আক্রোশ। তার ওপর ভেড়ি থেকে এমন মাছ চুরি, আজ তাদেরকে ধরতে পারলে একটাও রেহাই পাবে না। তারা সবাই এসে দাঁড়ালো বদ্দির ভেড়ির কাছে। দেখলো দুইজন ভেড়ি থেকে নিঃশব্দে মাছ চুরি করছে। এই তোদের আমার ভেড়ি থেকে মাছ ধরার সাহস কে দিয়েছে? কাকে বলে ভেড়িতে নেমেছিস তোরা? নিজেদের প্রাণ বাঁচাতে চাস তো এক্ষুনি পাড়ে উঠে আয় বলছি, না হলে আমরা নামলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারা চুপচাপ ডাঙায় উঠে এলো। হাতে তাদের মাছ ভর্তি ব্যাগ। তারা উপরে উঠতেই চিনতে আর কারুর অসুবিধা হলো না, এরা ঘনছাল লোক কালু আর পল্টু। এই তোরা এখানে কিভাবে? শুনেছিলাম তোরা নাকি নৌকা ডুবিতে মারা গেছিলি। আমরা মরাই তো, এই দেখ আমাদের চেহারা। বলে তারা তাদের আসল রূপে ফিরে এলো। কি বিদঘুটে চেহারা তাদের! সারা শরীরে পশলা ধরেছে, গায়ে কুচো শ্যাওলা ভর্তি, সাথে সাথে একটা পচা বটকা গন্ধে সারা জায়গা ভরে গেল। বাবলুকে তোরাই মেরেছিস তাই না? হ্যাঁ, বাবলুকে আমরাই মেরেছি। বেটা আমাদেরকে মারতে ভেড়িতে নেমেছিল, ওকে এখানেই ডুবিয়ে শেষ করে দিয়েছি। তোদের সব কটাকেও এখানে ডুবিয়ে মারবো। তার কথা শেষ হতে না হতেই কালু গ্রামের লোকেদের দিকে তেড়ে গেল। ভগাও তখন তার হাতে থাকা কুড়ুলটি সজোরে তার দিকে ছুঁড়ে মারল। কুড়ুলটা ঘুরতে ঘুরতে কালুর গলায় গিয়ে লাগলো। সাথে সাথে তার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। এই দেখে পল্টু তার লম্বা হাতখানা বাড়িয়ে ভগার গলা চেপে ধরল। তখন কেলটুদাও রেগে গিয়ে তার হাতে থাকা শাবলটা পল্টুর বুকে গেঁথে দিল। সাথে সাথে পল্টু ভগাকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আস্তে আস্তে তার দেহটা মাটিতে মিশে গেল। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম ধরনের আরও গল্প পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।